যে যত ভালো খেলতে লাগলাম, প্রতাপদারও দেখলাম আস্তে আস্তে অনেক ক্যাজুয়াল হতে থাকলো। অনেক সময় বলতে থাকলো, না তুই ভালো খেলছিস, তুই বোধহয় বলে জায়গা ছেড়ে দেওয়া নাকি? অনেকটা বলা যায় জায়গা ছেড়ে দেওয়ার মতো। ফুটবলটা যদি টাকার জন্য, আমরা তো খেলছি না, কথাটা ওটা, টাকার জন্য কি আমরা খেলছি? তখন ও বলেছিল না, টাকার জন্য আমরা খেলছি না। কে যেন বললো, দেবাশিস আমার টাকা দিয়ে দিক, আমি তো বুট তুলে দেবো, আমি আর খেলবো না, টাকার জন্যই আমি খেলছি বা এরকম। সুদীপ বললো, ঠিক আছে, তোকে আমি এমন একটা টাকা দিব, তুই কাল থেকে আর বলও দেখবি না, বলও টাচ করবি না, বুটও দেখবি না, কিচ্ছু তুই করবি না। থাকতে পারবি না। কেন পারবি না? তুই ফুটবলটাকে ভালোবাসিস। আপনার হাইয়েস্ট পেমেন্ট কত ছিল? আমার হাইয়েস্ট পেমেন্ট ছিল 1.5 লক্ষ টাকা। কোন ক্লাবে? তাও মহাডান ক্লাব থেকে পেয়েছি। তখন মার্কেট প্রাইস অনেক হাই ছিল। আমি ইস্ট বেঙ্গলে চলে গেছিলাম, ইস্ট বেঙ্গলে আমি সই করে দিয়েছিলাম, টাকাও আমি ইস্ট বেঙ্গল আমাকে 1,30,000 টাকা বাবার কাছে দিয়ে গেছিলাম। আমি সেই ক্লাবকে না করেছি, কারণ টাকা ফেরত দিতে, কারণ একটাই, ওখানে ভাস্কর গাঙ্গুলির সঙ্গে আমাকে সংঘাত খেলতে এক্সট্রা টাইম। নমস্কার বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের স্বাগত। আমি রয়েছি এই মুহূর্তে তিউড়িয়াতে। সোনারপুর থেকে যে রাস্তাটি রয়েছে জলপথ বলে, যে রাস্তাটি কানেক্টেড হচ্ছে ভাঙড় রোডের সঙ্গে, ভাঙড় বা জীবনতলা যে রাস্তাটি যায়, তার মাঝখান থেকে সোনারপুর থেকে একটা রাস্তা আছে যেখান থেকে রুবিতেও যাওয়া যায়। তার পাশে একটি সুন্দর মাঠ, যে মাঠটি আপনারা এই মুহূর্তে দেখছেন, একেবারে মনে হচ্ছে অস্ট্রেলিয়াতে আছি না নিউজিল্যান্ডে আছি। সেখানে সোনারপুর ওয়াইএম এসে প্র্যাকটিস করে। কোচ বলে তো অতনু ভট্টাচার্য আমরা বলবো না, মেন্টার বলবো, গার্জেন বলবো এই দলটার। যাই হোক, সেই দলটির প্রতি বছরের ভিডিও আমাদের যায়। আর আজ আপনাদের সঙ্গে ভারতীয় ফুটবলের যে নামটি উচ্চারিত হলে শ্রেষ্ঠ কয়েকজন গোলরক্ষক, ভারতের সর্বকালের সেরা গোলরক্ষকদের তালিকায় যিনি চলে আসেন, একেবারে সংখ্যাটি যদি 5 বা 3ও হয়, কিংবদন্তি গোলরক্ষক অতনু ভট্টাচার্য আমাদের সঙ্গে। এটাও একটি পডকাস্ট ইন্টারভিউ অতনুদার সঙ্গে, এবং একটা অসাধারণ পরিবেশের মধ্যে বসে আছি। আপনারা বুঝতে পারছেন এটা বেশ অনেকটা হাইট এবং পুরোটাই বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি। এই ফিলটা আসছে, অস্ট্রেলিয়া ফিলটা আসছে এখানে। অতনুদা, এই ওপরে ওঠার সময় মনে হচ্ছিল এটা একটা হ্যাভেনলি ব্যাপার, এটা একটা স্বর্গীয় অনুভূতি। অবশ্যই এটা একটা সুন্দর জায়গা, ওই জন্য আমি তোমাকে বলেছিলাম ঘরের মধ্যে 4 দেওয়ালের মধ্যে ইন্টারভিউ নেবে বা কথা বলবে। অনেক হয়েছে, অনেক জায়গায় অনেক সময় করেছি, কিন্তু এরকম পরিবেশে সুযোগ পাবে না। তাই জন্য তোমাকে ইনভাইট করেছি যে তুমি আসো, এখানে দেখো, মাঠের পরিবেশটা দেখো, খুব সুন্দর লাগবে। একদম তাই, একদম টাওয়ারে বসে আছি, টাওয়ারে, যেই টাওয়ার থেকে টেলিকাস্টও করা যাবে, পাশাপাশি এখান থেকে খেলা দেখা, টপ ভিউতে খেলা দেখার একটা অনুভূতি আলাদা। অতনুদা, সবার আগে বলুন কেমন আছেন? এই মুহূর্তে বলে ভালোই আছি, মানে শারীরিক কোনো অসুবিধে নেই। রেগুলার মাঠের সঙ্গে যোগাযোগ আছে, বাচ্চাদের নিয়ে থাকি, 18 বছর ছেলেদের নিয়ে থাকি, মাঠেই আছি আর কি। অবসর সময় যেরকম সকলের খেলোয়াড়দের যেরকম করা উচিত, আমি ঠিক সেই লাইনেই আছি। অতনুদা দক্ষিণ 24 পরগনার একটা মুখ ছিলেন, এখনো আছেন, এবং সেই সময় কত ফুটবলার, মানে বলা যেতে পারে আপনার বাড়ির পাশে ঢিলছোড়া দূরত্বে প্রতাপ ঘোষ, দুজন দু দলে কম্পিটিশন বলবো না, একটা বন্ধুত্বপূর্ণ কম্পিটিশন, এবং তার আশেপাশে কত ফুটবলার, ধরুন তুষারদা, কৃষাণুদা, অমিত ভদ্র, কত ফুটবলার। এবং তারপর আপনাদের পরের জেনারেশনে বাসুদেব মণ্ডল এলো, আরো অনেক ফুটবলার এলেন। মিস করেন? অবশ্যই, মানে সেই কোয়ালিটি। এখন তো বাড়ি থেকে বেরিয়ে আর কোনো ফুটবলের সঙ্গে দেখা হয় না। ফুটবলের সঙ্গে দেখা হয়, তিউড়িয়া মাঠে আসলেই দেখা হয়। প্র্যাকটিক্যালি সেই ধরনের ফুটবলার আমাদের আর সাউথ চব্বিশ পরগনা সেইভাবে তৈরি হচ্ছে না। একটা বিশাল একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, কারণ তাদের দেখে, মনে করো আমার ছোটোবেলাটাই যদি বলি, আমার ছোটোবেলাটা তো আমি প্রতাপদাকে সামনে রেখে বড় হয়েছি, মানে বাড়ির কাছ থেকেই দেখেছি। প্রতাপদা যখন ডিস্ট্রিক্ট লিগে খেলতো, ঘরের মাঠে যখন বিএনআরে খেলতো, তারপরেও তাছাড়াও মোহনবাগানে যখন খেলতো, তখনও প্রতাপদা কিন্তু ডিস্ট্রিক্টের খেলা ছাড়িনি, ডিস্ট্রিক্টে খেলতো, ফরওয়ার্ডে খেলতো, কোনো সময় গোলকিপারও খেলেছে, কিন্তু খুব রেয়ার, খুব বেশিরভাগ সময় ফরওয়ার্ডে খেলেছে।
কিন্তু প্রতাপদার যে নাম, সেই নামকে সামনে রেখেই কিন্তু আমার মনে হয়েছিল ছোটোবেলায় আমাকে প্রতাপদার মতো হতেই হবে। এই যে একটাকে সামনেকে রেখে এগিয়ে যাওয়া, তার পরবর্তীকালে হয়তো অন্য কারুকে দেখে এগিয়ে গেছি, কিন্তু এইটাই এই জেনারেশনে বড় অভাব মনে হচ্ছে। কারণ লাইট হাউস নেই সামনে। একদম একদম তাই, একদম তাই। প্রতাপদাকে বলেছেন এই কথা? হ্যাঁ, প্রতাপদা জানে খুব ভালো মতোই যে প্রতাপদাকে আদর্শ করেই আমি গেছি। পরবর্তীকালে সেই প্রতাপদাই আমার কম্পিটিটর হয়েছিল। এটা একটা বলা যায় মানে যেভাবে অর্জুনের সঙ্গে দ্রোণাচার্যের যুদ্ধ হ্যাঁ, হয়েছিল অনেকটাই তাই বলা যায়। কুরুক্ষেত্রে। প্রতাপদা হয়তো হাতে করে আমায় কিছু শেখায়নি, কিন্তু প্রতাপদাকে দেখে আমি অনেক কিছু শেখার চেষ্টা করেছি। পরবর্তীকালে আমি যখন বড় ক্লাবে এসেছি তখন ভাস্করের সঙ্গে ইন্ডিয়ান টিমে যখন কিছু ভাস্কর গাঙ্গুলি থেকে অনেক দেখে শেখার চেষ্টা করেছি। পরবর্তীকালে মনে হয়েছে ভাস্কর দার চেয়ে বড় গোলকিপার আমাকে হতে হবে, এবং ভাস্কর দার যেরকম প্র্যাকটিস করে আমাকেও ওরকম প্র্যাকটিস করতে হবে। ভাস্কর দার টেনাসিটি এক্সিলেন্ট, মানে প্রতাপ দার চেয়ে অনেক গুণ বেশি প্র্যাকটিসে হতে। খেলোয়াড় তৈরি হতে গেলে, গোলকিপার তৈরি হতে গেলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, এবং সেটা ভাস্কর দার থেকে আমার শেখা। এবং সবচেয়ে বড় কথা কি, মানে ট্রেনিং আমাদের পিরিয়ড শেষ, হয়তো 9:30 10টার মধ্যে প্র্যাকটিস শেষ হয়ে গেছে, তারপরেও যে প্র্যাকটিস করা, গোলকিপারদের আলাদা করে প্র্যাকটিস করা, এটা কিন্তু ভাস্করদা থেকেই শেখা। ভাস্করদা দিনের পর দিন 10টা 10:30 একদম একদম। এবং বিশেষ করে আমি দেখেছি, আমি যখন ভাস্করদা যখন 81-এ, আমি তখন বড় ক্লাবে আসিনি, ওরা তখন মাওয়াডানে খেলে। মাওয়াডান তখন দুর্ধর্ষ টিম, সমরেশ দা, সুরজিৎ দা, কে নেই, মানে বড় স্ট্রাইকার, সে তাদেরকে দিয়ে ভাস্করদা গোলে বল মারাচ্ছে প্র্যাকটিসের পর, আমলদার প্র্যাকটিসের পর বল মারাচ্ছে, আমি র্যাম্পার্ট থেকে খেলা দেখতে গিয়ে প্র্যাকটিস দেখতে যেতাম। তখন আমি বিএনআরে খেলি, তখন আমার ভালো লাগছিল ভাস্করদা কিনা প্র্যাকটিস করছে। ন্যাচারালি এটা মানে বড় হওয়ার যে আকাঙ্ক্ষা, ইচ্ছে, আমাকে ওইগুলো থেকে আজকে মনে হয় ওটা করেছিলাম, মনে হয় আমি আজকে। একদম একদম। ফুটবলার না হলে কি হতেন? আমার খুব কমন প্রশ্ন, সবার কাছে একটা প্রশ্ন থাকে আর কি। দেখো, আমাদের ফুটবলার হলো আমাদের বংশের একটা কি বলবো প্রথা। আমার বাবাও বড় ফুটবলার ছিলেন, বাবাও এরিয়ান ক্লাবে খেলতেন, ইন্টারন্যাশনালে খেলতেন, ভবানীপুরে খেলেছেন। তখনকার দিনে 1948 থেকে 52, 53, 54 অব্দি বাবা খেলেছেন। বাবা সোমের সঙ্গে কোচিংয়ে বাবা খেলেছেন। নাটকি সোম বাবার বন্ধু ছিল, তাপস সোম বাবার বন্ধু ছিল, রবিদাস, তারপরে টিয়াও, এদের সঙ্গে বাবা খেলেছে। ন্যাচারালি আমাদের বাড়িতে একটা ফুটবলের একটা ফুটবলার হতেই হবে। আমাদের 3 ভাই আমরা, আমাদের বাড়িতে ফুটবলের কালচার ছিল, এবং বাবা প্রচণ্ড ফুটবল খেলা ভালোবাসতেন। এবং আমার ছোট থেকে যখন খেলি আন্ডার 8-এ, তখন তো এখন তো যেমন এজ গ্রুপ, তখন তো আন্ডার 8 আমাদের 4 ফুট 6 ইঞ্চি 4 ফুট 2 ইঞ্চি থেকে আমাদের খেলা শুরু। তখন বাবা স্কুটার ছিল, আমাদের বাবার স্কুটারে করে আমরা যেতাম বাবার সঙ্গে মানে টুর্নামেন্ট খেলতে, বাচ্চাদের টুর্নামেন্ট বাবা যেত। ন্যাচারালি তখন থেকে উৎসাহ একটা, বাবা যে ফুটবল ভালো খেললে বাবা আমার পাশে থাকবে, এটা সবসময় আমার বাবা বুঝিয়ে দিয়েছে। ভাস্করদা, প্রতাপদা, তাদের জীবনের একটা প্রভাব আপনার উপরে আছে। অবশ্যই অবশ্যই, ওদেরকে কোনোদিন ভুলতে পারা, আজকে ওরা না থাকলে সামনে। তরুণদাকে আমি দূর থেকে দেখেছি, তরুণদাকে হয়তো কাছ থেকে সেইভাবে আমি পাইনি, ভাস্কর দ্বারা হয়তো পেয়েছি, কিন্তু আমি তরুণদাকে সেইভাবে হয়তো পাইনি। কিন্তু তরুণদার খেলা তো নিঃসন্দেহে ভালো লাগতো। তখন তো টিভিতে এত খেলা দেখার সুযোগ ছিল না, তখন মাঠে গিয়ে দেখতে হতো। খুব কম ম্যাচই দেখার সুযোগ পেয়েছি। বড় ক্লাবের তখন বড় ম্যাচ দেখার টিকিট পাওয়া খুব টাফ ছিল, এত ভিড় হতো মাঠে, 1 দিন 2 দিন ধরে লাইন দিয়ে টিকিট হতো, ইডেন গার্ডেন্সের টিকিট পাওয়া খুব টাফ। আর আমরা তখন 5-6-এ পড়ি। তখন তরুণদার খেলা ওই ছোট দলের সঙ্গে, এরিয়ানের সঙ্গে খেলা হচ্ছে ইস্ট বেঙ্গলের, তখন হয়তো গেলাম, তরুণদা খেলছে, ওইটুকুই দেখলাম। কিন্তু বড় মাঠে বড় খেলা, বড়টা মানে বড় সেটা দেখা হয়ে ওঠে, সেই দেখাটা দেখা হয়ে ওঠে। অতনুদা, আপনার নাম যখন আসে এশিয়ান অলস্টার এই শব্দটা ব্যবহার হয়, কিভাবে হলো যদি একটু সবাইকে আরো একবার বলেন? এশিয়ান অলস্টার হওয়াটা কোনোদিন যে হতে পারবো, বা এই ধরনের একটা খেলা আছে, এটা কিন্তু আমি 82 সালে আমরা টের পেয়েছিলাম। 82 সালে যখন আমরা এশিয়ান গেমসে খেলেছিলাম দিল্লিতে, দিল্লি থেকে একটা স্পন্সর আর একটা টিম করেছিল, এশিয়ান 11 বলে একটা টিম করেছিল। সেখানে প্রসূন ব্যানার্জি, পারবিন্দর সিং আমাদের থেকে গেছিল। মালয়েশিয়াতে একটা খেলা হয়েছিল। ওই তখন জানলাম একটা এশিয়ান টিম একটা হয়, কোনো একটা এক্সিবিশন ম্যাচ খেলে, কোনো টুর্নামেন্ট তো খেলে না, একটা এক্সিবিশন ম্যাচ হয়তো, এগুলো কোনো ফার সঙ্গে। তা ওইটা একটা শুনেছিলাম। কিন্তু পরবর্তীকালে এশিয়া কাপ যখন আমরা কোয়ালিফাই করলাম সল্টলেক স্টেডিয়ামে, যখন আমরা মালয়েশিয়া, সাউথ কোরিয়া আর একটা কার সঙ্গে ম্যাচ ছিল, এই 3টে না 4টে টিম ছিল, তাদের থেকে আমরা
কোয়ালিফাই করলাম, কোয়ালিফাই করে যখন সিঙ্গাপুরে খেলতে গেলাম, আমাদের গ্রুপে যখন চায়না, ইরান, সিঙ্গাপুর আর ইউএই মানে 4টে দল ছিল। ন্যাচারালি ওরাও গ্রুপে কোয়ালিফাই করে ওরাও এসছে খেলতে, আর আমাদের গ্রুপে পড়েছে এই 4টে দল। আমাদের তো টাফ সেই জায়গাটা। আমাদের যখন যেটা এদিকে কলকাতায় যেটা গ্রুপে খেলেছিলাম সেটা হচ্ছে মানে কোয়ালিফাইং রাউন্ডে যে টিম ছিল সেখানে সাউথ কোরিয়াই ছিল সবচেয়ে বেটার টিম, আর ওখানে তো সব বেটার টিম, সবাই ভালো টিম, আমাদের চেয়ে অনেক গুণে গিয়ে। তখন তো আর র্যাঙ্কিং ছিল না, ওরা এত র্যাঙ্কে আছে, এখন তো র্যাঙ্কিং এসছে, বোঝা যেত। তখন জানতাম যে ওরা আমাদের চেয়ে সুপিরিয়ার, কিন্তু মনে মনে ভাবতাম একটাই জিনিস, আমাদের টার্গেট একটাই থাকতো যে আমরা হারবো না, গোল হয়তো করতে পারলেও গোল না খাওয়ার চেষ্টা করব, যত কম গোল খেতে পারবো তত ভালো হবে, এটা ছিল আমাদের মেন টার্গেট। আর মিলোবান আমাদের কোচ ছিলেন, ন্যাচারালি মিলোবান খুবই লাইক করতেন আমাদের প্লেয়ারদের, এবং আমাদের খুব খুব মিনিমাম প্র্যাকটিস করিয়ে কিন্তু উনি টিমকে সেই জায়গায় নিয়ে এসেছিলেন, এবং জানতেন যে প্লেয়াররা টিমিং ঠিক আছে, এরা ক্লাব খেলে এসছে, অতএব এদেরকে বেশি প্র্যাকটিস করিয়ে এদেরকে শুধু সেটিং কি করে করতে হবে, বল পজিশনে থাকলে কীরকম ভাবে ডিফেন্সিভ অর্গানাইজেশন করতে, এগুলো করাতেন। তো ন্যাচারালি ওই টুর্নামেন্টটা এখান থেকে খেলে যাওয়ার পর ওখানে যে 4টে বড় দল ছিল আমাদের সামনে বলা যেতে পারে, তাদের সঙ্গে কিন্তু ইরানের সঙ্গে আমরা ড্র করেছিলাম, আর একটা কোন ম্যাচ মনে হয় ড্র করি, 2টো ম্যাচ ড্র করেছিল আর 2টো ম্যাচ হেরে গেছিলাম, আমরা কোয়ালিফাই সেমিফাইনালে আর যেতে পারিনি। তো সেই টুর্নামেন্টটাতে আমার পারফরমেন্স ছিল অসাধারণ, এটা কেউ মানে সেটা ওখানকার দর্শক এবং মানুষ জানে না, কিন্তু অ্যাকচুয়াল সিলেকশনটা করেছিল এএফসি, করেছিল থ্রু প্রেস এবং দর্শকদের বিচারে থেকে সিলেকশনটা হয়েছিল। তো এগুলো আমি কিছুই জানতাম না, পরবর্তীকালে আমি শুনেছিলাম। আমার সঙ্গে পুরনো এক আমাদের, আপনারা অনেকেই হয়তো জানেন, জয়ন্ত চক্রবর্তী ওই সময় আমাদের গেছিলেন, জয়ন্তদা সিঙ্গাপুরে গেছিলেন, তখন জয়ন্তদা বললো, অতনু তুমি কিন্তু বেস্ট গোলকিপার অ্যাওয়ার্ড তুমি পাবে, মানে এশিয়ান কাপের যে কোয়ালিফাইং খেলা হলো সিঙ্গাপুরে, তুমি কিন্তু বেস্ট গোলকিপার অ্যাওয়ার্ডটা তুমি পাবে, এরকম একটা আমাদের প্রেসে আলোচনা হয়েছে। তা আমি এইটুকুই শুনেছি। পরবর্তীকালে কাগজে আনন্দবাজারে দেখলাম যে আমি এশিয়ান অস্ট্রেলিয়ান সিলেকশন হয়েছি। এটা একটা নিঃসন্দেহে একটা বিশাল ব্যাপার যে ভারত থেকে একটা ওইরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় সুযোগ পাওয়া, গোলকিপার অ্যাজ এ গোলকিপারই যে আমি এশিয়ান অলস্টার টুর্নামেন্ট খেলবো, যেটা শুনেছিলাম ধর্মরাজদা খেলেছে বা ইউসুফ খান খেলেছেন, তা নিঃসন্দেহে এটা তো একটা সাংঘাতিক ব্যাপার, এবং সেটা লাইফ টাইম হয়ে গেল, পরবর্তীকালে আর কেউ খেলতেও পারলো না, বা হয় ধরনের হয়তো হয় সুযোগ আমাদের ইন্ডিয়া হয়তো সেই লেভেলে যেতে পারে না বলে হয়তো খেলার সুযোগ হচ্ছে। একদম তাই। অতনুদা, আপনাকে মোহনবাগানের 29শে জুলাই বা ইস্ট বেঙ্গলের 1-2টো প্রোগ্রাম, পল্টুদার জন্মদিন বা তাদের যে ইস্ট বেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস, সেই দিনগুলোতে আপনার দেখা যায়, পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হলে কি আলোচনা বেশি হয়? আলোচনা তো একটাই হয় যে এরা আইএসএল খেলছে, আমাদের সময় আইএসএল যদি খেলতে পারতাম আমরা, তাহলে আমরা অ্যাটলিস্ট এই জেনারেশনকে আমরা কিছু দেখাতে পারলাম না। এমনকি আমাদের আর্কাইভেও আমাদের কোনো খেলার রেকর্ডিংও নেই যে এই জেনারেশন বা আমার ছেলে বা আমার মেয়ে বা তারপরে এখন যারা খেলছে, আমরা কী লেভেলে ফুটবল খেলেছি, কার সঙ্গে খেলেছি, কী ধরনের ফুটবল। এখন এদেরকে আমাদের যদি বলি তা এরা বিশ্বাস করতেও চাইবে না, আর আমাদের কাছে কোনো সেরকম কোনো প্রুফও নেই। একটাই ম্যাচ কেউ রেকর্ড করেছিল হয়তো আর্জেন্টিনার সঙ্গে, ইউটিউবে আছে। তাছাড়া আরো কত ম্যাচ ইন্ডিয়া ভালো খেলেছে, শুধু আমাদের ব্যাচ নয়, আমাদের আগেও ভাস্কর দ্বারা ওই 82 এর এশিয়ান গেমসের যে গ্রুপে যে টিমটা ছিল প্রদীপদার সময়, ওই টিমে কিন্তু বহু ম্যাচ দুর্ধর্ষ ফুটবল খেলেছিল। ভাস্করদার খেলা তো আমি দেখেইছি, অসাধারণ খেলতো, মনাদা খেলতো, সুদীপ চ্যাটার্জি খেলতো, কৃষাণু খেলতো। এদের খেলাগুলো মানে এখন যে এই জেনারেশনকে দেখাতে পারলাম না, এটাই আমাদের সবচেয়ে বড় দুঃখ। অথচ আইএসএল এর মতো একটা টুর্নামেন্ট হচ্ছে যেখানে বিদেশের প্লেয়াররা ইন্ডিয়াতে আসে খেলছে, এবং আমাদেরকে কিন্তু সেই স্যাটিসফ্যাকশন আমাদের জানি না দর্শকদের কীরকম লাগছে, সমর্থকদের হয়তো ভালো লাগতেই পারে তার দল জিতছে বলে, কিন্তু আমরা খেলোয়াড়রা কোনোভাবেই সন্তুষ্ট নই এই পারফরমেন্স। এটাই সবসময় বেশি আলোচনা হয় নিজেদের মধ্যে, যখন যে আইএসএল এর খেলা হচ্ছে কি করতে কি কেন হচ্ছে। ভাস্করদের সঙ্গে দেখা হলে বলে গোলকিপারদের খেলা দেখেছি, একটা বল কেউ ধরে না, একটা বল গ্রিপ করে না, একটা বল ভাস্করকে বলি বা আমি বল ধরতাম, লোকে দেখতো যে এই বলটা আসলে অত ইজি ধরে নেবে,
ক্যাচ করতাম, গ্রিপিং একটা ছিল, ইন্ডিভিজুয়াল দক্ষতা একটা ছিল। এখন একটা সব বল আসে আর ফিক্স করে বার করে দেয়। এটা কি? ফুটবলের দৃষ্টিনন্দন যদি না থাকে লোক কেন মাঠে আসবে? সেই খেলা কিষাণুর মতো বল প্লেয়ার বা অলোকের মতো ট্যাকেল, এই ধরনের বিকাশের মতো এরকম দৌড়, ভাস্করদের মতো এরকম গ্রিপিং, এই ধরনের জিনিস তো মানুষ খেলা দেখতে আসে। এটা বলা যায় যে ইন্ডিভিজুয়াল কোয়ালিটি অনেক কমে অনেক গেছে। অনেক তুমি হ্যাঁ। দেখবে মেসি রোনাল্ডো ছাড়া ইন্ডিভিজুয়াল প্লেয়ার কোনো টিমে সেরকম নেই। চোখে পড়বে দু একজন এরকম আছে, প্রত্যেক টিমের একটা করে ইন্ডিভিজুয়াল আছে, তাও সেরকম চোখে ধরার মতো এখন টিম গেমে খেলা হয় সবাই। কে গোল করছে বড় না, ডিফেন্স থেকে গিয়ে গোল করে, যে স্ট্রাইকারও গোল করতে পারছে না, হয়তো ডিফেন্সে স্টপার গিয়ে গোল করে। সেটাই। সেটা আমাদের সময় তাই ছিল না, তখন ওই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের একটা ব্যাপার ছিল। কৃষাণুর সেই হ্যাটট্রিক যদি কেউ দেখতো, আজকে থাইল্যান্ডে রেখেছে, থাইল্যান্ডের ম্যাটে 3টে গোল করা অসাধারণ। সেইটা আমাদের নেই, আমাদের জেনারেশনে দেখাতে পাচ্ছি না। আমরাও পারি বিদেশের টিমকে যখন তখন হারাতে, আমাদের ছেলেদের সেই কোয়ালিটি ছিল, আমরা পারতাম যাদের সঙ্গে হারাতে বা ড্র করতে এবং তার সঙ্গে ভালো খেলতে পাল্লা দিয়ে। সেটা আমরা এদেরকে দেখাতে পারলাম না, এবং এদেরকে বলি যখন এরা সব তাকিয়ে তাকে ভাবে কি বলছে, যে কি বলছে, বোধহয় মিথ্যা কথা বলছে। মিথ্যে কথা বলছে না কি বলছে। এটাই আমাদের দুর্ভাগ্য, আর কিছু না। যুবরাজি ক্রীড়াঙ্গন বা ইডেন উদ্যানের ভরা গ্যালারি মিস করেন? হ্যাঁ, অবশ্যই ফুটবলটাকে ইডেনে রাখা উচিত ছিল আমার ধারণা, কারণ ফুটবল বাঙালির মেন। ইডেন গার্ডেন্স ক্রিকেট তো একটা একটা বছরে একটা দুটো বছর ম্যাচ, না, একটা দুটো বলবো না, এখন তো অনেক ম্যাচই আইপিএল হয়। হচ্ছে। কিন্তু ক্রিকেট যারা দেখে তাদের অনেক কি বলবো, এলিট। সমৃদ্ধশালী লোকরা, এলিট লোকরা খেলা দেখতে আসে, তাদের সময় বার করে খেলা দেখতে, তারা সময় কাটাতে আসে। যাই হোক, কিন্তু ফুটবলটা এমনই একটা না, ওই অফিস থেকে মাঠে আসার যে সুযোগটা, সেটা কিন্তু ইডেন গার্ডেন্সে যদি হতো আমার মনে হয় কিছু ভালো হতো, আরো ভালো হতো। মিস করেন একদম ফুটবলার হিসেবে মিস করেন? ফুটবলার হিসেবে মিস করি। কিন্তু চিরকাল তো খেলা যাবে না। চিরকাল খেলা যাবে না, কিন্তু ইডেন গার্ডেন্সে ফুটবলটা খুব মিস করি। ইডেন গার্ডেন্সে ফুটবলটা নিঃসন্দেহে একদম ভরা দর্শক। দাদা, প্রথম ক্লাব কোনটা আপনার? বড় আমার ক্লাব, প্রথম প্রথম ছোট ক্লাব কোনটা, মানে মাঠে ছোট যাওয়া? বলে আমার প্রথম, আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই 1976-এ, আমরা ফার্স্ট ব্যাচ। আমি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর ওই এপ্রিল মাস নাগাদ আমি টালিগঞ্জ গ্রামে যাই। আমাকে একজনকে কালীপদ রায়চৌধুরী বলে একজন আছে সোনাপুরে, ট্রায়ালে যান? ট্রায়ালে না, ডাইরেক্টলি আমার টিমে নিয়ে গেছিল। ওখানে অমল দত্ত কোচ ছিলেন তখন, ওখানে অন্যান্য আরো গোলকিপার ছিল। ট্রায়াল দিয়ে ওখানে আমাকে প্র্যাকটিসের সুযোগ করে, বড় ক্লাব মানে ফার্স্ট ডিভিশন। তো ওখানে প্র্যাকটিস হয়, আমলদার কাছে প্র্যাকটিস করি, হয়তো খেলার সুযোগ সেইভাবে পাইনি, 2টো ম্যাচ হয়তো খেলেছিলাম, কিন্তু দুটোই ড্র হয়েছে। সেই খেলার পর আমি 76-এ টালিগঞ্জ, 77-এ আমি ট্রায়াল দিয়ে, আমাকে মন্টুদা বলে দিল 76-এ, যখন 77-এর সিগনেচার মার্চ এপ্রিল মাসে যখন সই আসছে, তখন মন্টু ঘোষ টালিগঞ্জের সেক্রেটারি, উনি আমাকে জানালেন যে আমি ক্লাবের মধ্যে এবছর হয়তো থাকছি না, তুমি একটা অন্য ক্লাব দেখে নাও। ন্যাচারালি আমি তো বাড়িতে এসে কাঁদতে আরম্ভ করলাম যে আমার আর ঘরের মাঠে কেউ চেনে না, আমি তো সেরকম খেলিনি, তাহলে আমি কোন ক্লাবে আর খেলবো, কে আমাকে নিয়ে যাবে, ঘরের মাঠে যে খেলার যে আমার ইচ্ছে কি করে হবে। তখন আমার বাবা বলে, দাঁড়া আমি যাচ্ছি, ওয়ারি ক্লাবে মহাদেব আছে আমার সঙ্গে খেলতো, মহাদেবের কাছে আমি যাচ্ছি, মহাদেবকে বলে ওয়ারিতে তোকে ট্রায়াল দিতে হবে। ট্রায়ালে গেলাম, আমি সিলেকশনে পেয়ে গেলাম, বাবাকে বলতেও হলো না যে এটা ওকে নিতে, সিলেকশন পেয়ে গেলাম আমি, আর আলমগীর সিলেকশন পেয়ে গেলাম, কিন্তু ওয়ারিতে আমি একটা ম্যাচও খেলতে পারলাম না, অথচ ক্লাস 11-এ পড়ি, 77 ক্লাস 11-এ উঠে গেছি। আবার 78 সালে কি হলো, 77-এ আমায় খেলাচ্ছে না, তখন পুজোর পর দুর্গাপুজোর সময়, 77-এ দুর্গাপুজোর সময় হাওড়া ইউনিয়ন ক্লাব এর কিছু খেলোয়াড়রা ওই বামনঘাটা একটা টুর্নামেন্ট হতো, 1 ডে টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে খেলতে গেছিল। আমিও আমার পাড়ার কামালবাড়ি শক্তি সঙ্গের হয়ে আমি খেলতে গেছিলাম। 1 ডে টুর্নামেন্ট, বিশ্বকর্মা পুজোর দিন, আজও মনে হয়, এবার প্রত্যেক বছর এইবার হয়, এখনো মনে হয় সেটা চলছে। ওই মাঠে টুর্নামেন্ট হয় এবং আমরা ফাইনালে উঠি। ফাইনালে ওই কান্নান্দার একটা দল ছিল, সেখানে হাওড়া ইউনিয়নে, সে বছর হাওড়া ইউনিয়নে কান্নান্দা খেলতেন, পুঙ্গাম কান্নান। ওই কান্নান্দার টিমের সঙ্গে আমাদের ফাইনাল হয়। ফাইনালে ট্রাইব্রেকারে আমি 2টো পেনাল্টি সেভ করি এবং আমার পাড়ার টিম জেতে, অথচ পান্নান্দার টিমটা অনেক বেশি কোয়ালিটি প্লেয়ার ছিল। যাই হোক, ওইটা কান্নান্দার মন জয় করতে পেরেছিলাম, কারণ কান্নান্দা বললো আমাকে, তুমি হারোয়ারে খেলতে যাবে, চলো আমরা পুজোর আগে, তখন
জলপাইগুড়িতে খেলবো, পদ্মজং ট্রফি আগরতলায় খেলা হবে, এই টুর্নামেন্টগুলো খেলবো। তাহলে যাবো, গিয়ে খেললাম, ওখানেও কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট পেয়েছিল। জলপাইগুড়িতে গিয়ে আমিও বেস্ট প্লেয়ার পেলাম, পদ্মজং ট্রফিতেও আমি বেস্ট, দুটো টুর্নামেন্টেই আমি দুটো বেস্ট প্লেয়ার পেয়েছি। ন্যাচারালি পরের বছর আমি হাওড়া ইন্ডিয়ান সই করি। আমি, জহর দাস, কান্নান, কানু মজুমদার, অলোক সাহা, এরা সব আমরা, শঙ্কর মৈত্র, এরা সব ছিল টিম। পীযূষ মণ্ডল, যথেষ্ট ভালো team। যথেষ্ট ভালো টিম। এবং আমরা একটু হাওড়া ইন্ডিয়ান তো একটু মোহনবাগান ঘেঁষা ক্লাব, হ্যাঁ হ্যাঁ তা আমি অনেকগুলো ম্যাচই খেলেছিলাম। তাতে প্রায় তখন তো 18টা না 19টা ম্যাচ ছিল মানে কলকাতা লিগে, তা আমি 7-8টা ম্যাচ খেলেছিলাম ঘুরে ফিরে। তারপরের বছর আমাকে জহরদা আমাকে বললেন যে তুই তো এখানে সব ম্যাচ খেলিস নি, চল আমরা সবাই মিলে সালকিয়া ফ্রেন্ডসে সই করি। ঝন্টুদা হলো, নরনারায়ণ চট্টোপাধ্যায় হলো, আর ঝন্টুদা হলো সিএবির সেক্রেটারি ছিলেন, উনি এখন সালকিয়া ফ্রেন্ডসের প্রেসিডেন্ট। উনি বলছেন যে টিম আমরা সবাই মিলে করি, খেলি চল। তা ওখানে আমি, জহর দাস, বিনয় পাঁজা, শিবব্রত নাথ, তারপরে বেশ কিছু নামই নয়, অসিত বলে একটা ছিল, নিতাই বলে একটা ছিল, বিনয় পায়া ছিল, এরা বেশ ভালো টিম। আমরা খেললাম সালকিয়ায় খেলার পর সেই বছরই আমি মোহনবাগানের সঙ্গে খেলায় আমরা ভালো খেলেছিলাম, কোনো রকমের মোহনবাগান 1 গোল করেছিল, আর ইস্টবেঙ্গলের সঙ্গেও তাই। খুব ভালো টিম, মানে আমরা, আমার পারফরমেন্স ছিল খুব ভালো। খেলা আসরে প্রায়ই, তখন তো খেলার আসর ম্যাগাজিন ছিল, ওরা খুবই আমাকে ইমপ্রেস করতো, ছবি দিত। তখন থেকে একটা মনের মধ্যে ইচ্ছে ছিল বড় টিমে আসতে হবে, বড় টিমে আসতে হবে, আর ছোট ক্লাবে খেলা যাবে না। তারপর বাবার একটা চাপ ছিল, চাকরিওয়ালা টিমে ঢোক, আস্তে আস্তে স্টেপ বাই স্বাভাবিক মধ্যবিত্ত বাড়ি যেমন হয় যা হয়। তা কি হলো, তখন মান্নাদা আমার বাড়িতে আসলেন মোহনবাগানে সই করার জন্য। এটা কত সাল? এটা হলো 79। 79-এ মোহনবাগানে সই করার জন্য মান্নাদা আর একজন কাকে, কাশী মন্ডল মনে তখন ছিল, মান্নাদার সঙ্গে এলেন। এসে আমার বাড়িতে এসে বললেন, মান্নাদার সেই বিখ্যাত মরিস মাইনার গাড়িটা নিয়ে এসেছিল, আমার এখনো মনে আছে। তা আমি, বাবা বললো মোহনবাগান তো ভালো, আমরা মোহনবাগানের লোক, মোহনবাগানে খেলবে আমার ছেলে, হচ্ছে খুব আনন্দের বিষয়। তা ও কি পারবে এখনই? আমিও তখন বাবার সঙ্গে বললাম, মান্নাদার কথা ও কি পারবে এখনই? ওর তো প্রতাপ আছে, ওখানে শিবাজি ব্যানার্জি আছে, ও কি করে সাংঘাতিক পারবে? ব্যাপার। সাংঘাতিক ব্যাপার। ওখানে গিয়ে থার্ড, ওখানে তো বসে থাকতে হবে, বসে থাকলে না খেললে ওর কি লাভ? তাই হলো, মান্নাদাকে আমাদের পরিষ্কার বলে দেওয়া হলো যে আমি এবছর সই করবো না, আমি এবছর আমি বিএনআরে খেলবো। তখন বিএনআরে দেবু ঘোষ আমাকে অলরেডি অফার দিয়েছিল যে রেলে চাকরি করতে, এবং বিএনআরে রেল খেলা। আমি দেখলাম প্রতাপদা যে লাইনে বড় ক্লাবে এসছে, আমি সেই লাইনটাই আমার ভগবানের আশীর্বাদে পেয়ে গেলাম। ওটাও রেলে চলে গেলাম, রেল খেলবো, রেল থেকে সন্তোষ ট্রফি যদি খেলতে পারি, যদি ভালো খেলতে পারি, আমাকে বড় ক্লাব নিতে পারত, যেভাবে প্রতাপ দাস উঠে এসেছিল। ঠিক একইভাবে রেল খেললাম, রেলের হয়ে বিএনআরে জয়েন করলাম, রেল খেললাম, রেলে 2 বছর খেললাম রেল। আমরা আবার রেলের 81 পর্যন্ত, 81 2 বছর রেল খেললাম। সৌভাগ্যক্রমে আমার বলবো, আমার প্রিয় কোচ, মানে আমার খেলোয়াড় জীবনে আমার প্রিয় কোচ পিকে ব্যানার্জিকে আমি পেয়ে গেলাম রেলে যখন জয়েন করলাম। যদিও ইস্টার্ন রেলে ছিলেন, কিন্তু যখন অল ইন্ডিয়া রেল টিম হতো তখন উনি কোচ। ন্যাচারালি উনি আমাকে খুব ভালোবাসতেন, এবং শুধু ভালোবাসতেন, শুধু যেহেতু আমি ভালো খেলি বলে ওনার মতো, উনি যেটা চাইছেন সেটা করতে পারি, আমার হাইটটা ভালো ছিল, সেই অ্যাডভান্টেজের জন্য উনি সবসময় একটু হাইটওয়ালা প্লেয়ারকে পছন্দ করতেন। যাই হোক, প্রদীপদার কোচিংয়ে আমি 2 বছর রেল খেললাম। বাই দিস টাইম আমি নাইজেরিয়া খেলতে গেলাম রেলের হয়ে, ওখানেও দুর্ধর্ষ ফুটবল খেলেছিলাম। নাইজেরিয়া আমাকে অফার দিয়েছিল ওখানে খেলার জন্য। প্রদীপদা আমাকে বললেন যে কী হলো, নাইজেরিয়া খেলবে নাকি, বুঝলে এখানে দেখছো তো এরকম, এখানে কি করে খেলবে, খেলতে পারবে এদের সঙ্গে? নমস্কার। আর তখন সত্যি কথা বলতে গেলে কি, তখন পৃথিবীটা আমাদের কাছে অনেক বড় ছিল, এখন যেমন অনেক ছোট হয়ে গেছে আমাদের কাছে। এখন হলে একটা ছেলে খেলে যেত, একদম, চলো একটু এক্সপ্লোর করে আসি। এক্সপ্লোর করে আসি। এখন তখন একটা বিশাল ভয়, এই ভয়টা কিন্তু পেয়েছিলাম। প্রদীপদাই বলেছিল যে পারবে খেলতে, চলো দেখো। মানে মাইটি জেট বলে একটা ক্লাব আছে, যে ক্লাবে সঙ্গে আমরা যখন ম্যাচ খেলি, মানে মানে আজও আমার মনে আছে, মানে রেগুলার পিরিয়ডের মধ্যে 2টো পেনাল্টি পেয়েছে, 2টো পেনাল্টি আমি সেভ করে দিয়েছি বাবা। আর মাইটি জেট হলো নাইজেরিয়া, ওয়ান অফ দ্য বেস্ট টিম ক্লাব সাইডে, তাদের সঙ্গে খেলা।
এবং ওটা জস বলে একটা জায়গা আছে নাইজেরিয়া, ওই মাঠে খেলা হয়েছিল। আমি দুটো পেনাল্টি সেভ করি এবং আমাকে মাঠে দর্শকরা সেভ করার পর মাঠে আমাকে না $100 তখন আমাকে, যেমন যাত্রা দলে ভালো অভিনয় করলে Safety pin দিয়ে। সেফটি পিন দিয়ে লাগিয়ে দেয়, আমাকে ওরকম এখানে সেফটি পিন দিয়ে লাগিয়ে বাস। দিয়েছে। মানে 100 করে দুটো পেনাল্টি দুবার $200 আমি পেয়েছিলাম, আজও আমার মনে আছে। তো ন্যাচারালি এইগুলো আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট। তারপরে বড় ক্লাবে চলে আসলাম, 2 বছর 82 এ এলেন। 82 বড় ক্লাবে চলে আসলাম। প্রথম ক্লাব প্রথম ক্লাব হলো মোহনবাগান। মোহনবাগান। আবার সেই মোহনবাগান, মোহনবাগান। মোহনবাগান মান্নাদার সেই কথা মতো আমাকে মোহনবাগানের সই করতে হবে। কিন্তু আমি বলিনি কিন্তু মাঝখানে সেরা খেলাটা তো খেলেছেন ইস্ট বেঙ্গলে। সেরা খেলাটা ইস্ট বেঙ্গল মোহনবাগান খেলি। মোহনবাগানে অ্যাকচুয়ালি আমার ঠিক মানে ইনজুরি হয়ে গেছে। ইনজুরি হয়ে গেছে। মোহনবাগানে আমি 3 বছর আমার 3বারই হাতে লেগেছে, দুবার হাত ভেঙে গেছে। আচ্ছা 81 82 মোহনবাগান। 81 না 82 মোহনবাগান। 82তে আমি ও হ্যাঁ সরি 82 82 এবং ওই সময় আমি ইন্ডিয়ান টিমেও ছিলাম। 82 83 মোহনবাগান। অ্যাকচুয়ালি 82তে আমি মোহনবাগানের লিগ খেলার তো ওসব খেলার সুযোগই পাইনি। একটাই টুর্নামেন্ট খেলার সুযোগ পেয়েছিলাম, সেটা হলো রোভার্স কাপ। রোভার্স কাপে রোভার্স কাপে দুটো ম্যাচ খেলে আমার পায়ে লেগে গেল, বসে গেলাম, সিবাই দেখে নিয়েছি। তারপরে আর খেলার সুযোগ ছিল না। ডুরান্ড খেলেছিল মোহনবাগানের যখন ফাইনাল খেলে সিবাই খেলেছে। আচ্ছা 82 83 মোহনবাগান, 84 84তে আমি চলে আসলাম, না 83তে চলে আসলাম মাওয়ারানে। মানে এক বছর পর। এক বছর আচ্ছা। মোহনবাগানে খেলে আমি মাওয়ারানে চলে আসলাম। তখন বিএনআর চাকরি ছেড়ে দিয়ে আমি এফসিআই জয়েন করলাম। হুম। মহিদুল ইসলাম আর সাবির আলী বললো তুই মাওয়ারানে চলে আয়। হুম। প্রতাপদা সে বছর ইন্ডিয়ান টিমে দুর্ধর্ষ খেলেছে। আমি বললাম মোহনবাগান থেকে আমি খেলার জন্য মাওয়ারান চলে, প্রতাপদা আবার ওইখানে মাওয়ারানে সই করলো। আবার কম্পিটিশন, আবার গুরুদেব, আবার কম্পিটিশন, আবার গুরুদেব, আবার কম্পিটিশন। ন্যাচারালি আমি খুব ভালো কি হলো, আবার সেই প্রতাপদা, কি করে আমি প্রতাপদাকে বিট করবো। যাই হোক একটা কম্পিটিশন এমনই হলো, আমি ফার্স্ট টিমে জায়গা করে নিলাম। বাংলাদেশ খেলতে গেলাম, 2টো না 3টে ম্যাচ খেলা হলো লিগের আগে। বাংলাদেশে খুব ভালো খেললাম, আবাহনীর সঙ্গে ম্যাচ খেলেছিলাম, আর ওয়ারি ক্লাব আর একটা মাওয়াডান, এই 3টে টিমের সঙ্গে 3টে ম্যাচ খেলেছিল ওই বাংলাদেশের ওই মেন স্টেডিয়াম, বাইতুল মোকাররম স্টেডিয়াম। এখন বঙ্গবন্ধু। এখন ওই স্টেডিয়াম। ন্যাচারালি ওখানে খুব ভালো খেলেছে, নাইমদা করছিল। তা টিমে চলে আসতে কোনো আমার অসুবিধা হয়নি। প্রতাপদা সেই বোধহয় সুযোগ, প্রতাপদার তখন আমি যে যত ভালো খেলতে লাগলাম, প্রতাপদারও দেখলাম আস্তে আস্তে অনেক ক্যাজুয়াল হতে থাকলো। অনেক সময় বলতে থাকলো না তুই ভালো খেলছিস, তুই একেই বোধহয় বলে জায়গা ছেড়ে দেওয়া নাকি। অনেকটা বলা যায় জায়গা ছেড়ে দেওয়ার মতোই। কারণ প্রতাপদা একটু মানসিকভাবে ভাবলো যে আমি হয়তো আর দর্শকদের কাছে যেতে পারবো না, হয়তো অতনুই ভালো খেলছে, অতনুই খেলুক, এই জায়গাটা ছেড়ে দিয়েছি বললেই বলা যায় আমার কাছে। কিন্তু প্রতাপদা যে জায়গায় ছিল প্রতাপদা খেলতে পারতো। তারপরেও প্রতাপদা মোহনবাগানে সই করেছিল মাওয়াডান ছেড়ে, কিন্তু প্রতাপদা খেলতে পারতো, খেলেনি। মোহনবাগানে গিয়ে আবার খেললো, আমি প্রতাপদার জায়গায় ঢুকে পড়েছিলাম। 83 84 85 বাই দিস টাইম ইন্ডিয়ান টিমে আমি অনেক ম্যাচ খেলে ফেললাম, এশিয়ান অলস্টারও খেলে ফেললাম। তা মাওয়াডান থেকেই এশিয়ান অলস্টার করে খেললাম আমি, বলা যায়। আর মাওয়াডানে ওই সময় আমাদের খুব ভালো টিম, আমরা মোহনবাগান ইস্ট বেঙ্গলকে হারিয়ে প্রায় দিনই হারাতাম, মানে কোনো ম্যাচ। এখন যেরকম একটা অবস্থা হয়, ফেড কাপও জিতলেও তো ফেড বোধহয় কাপও বলছেন। জিতেছি আমরা, দুবার ফেড কাপ জিতেছি, 83তে এবং 84-এ, বছর পর পর ফেড কাপ জিতেছি। সাংঘাতিক টিম আর কি। না যে ভালো টিম মাওয়াডান ওই সময়, ওইটা বলবো যে ভালো, মানে কি বলবো, এটা গোল্ডেন টাইম গেছে। মাওয়াডান তো বোধহয় সানি মাওয়াডান দিল। হ্যাঁ, ওই সব কথা মনে রেখে যে মডার্ন তারা যে ভুলেনি আর কি, ভোলেনি, এটা নিঃসন্দেহে ভালো লেগেছে। এবছর ওরা দিয়েছে পুরনো কথা ভেবে, আমি খুব মানে কি বলবো, যে অতনুদের এটা পাওয়া উচিত। গ্রেটফুল। আচ্ছা ইস্ট বেঙ্গল চ্যাপ্টারটা একটু বলুন। ইস্ট বেঙ্গল চ্যাপ্টারে, ইস্ট বেঙ্গলে আমি 86 খেলেছি। তো স্টার্ট টিম পুরো। অ্যাকচুয়াল কি হয়েছে, আমি তখন যেহেতু ইন্ডিয়ান টিমে আমাদের খেলতাম না, আমরা বেশি খেলার সুযোগ পেতাম না, ক্লাব খেলা। 86-এ আমরা এশিয়ান গেমসে ছিলাম, ন্যাচারালি পুরোটাই তো ক্যাম্পে চলে গেল আর ইন্ডিয়ান টিমে চলে গেল। 86-এ আমরা খেলেছিলাম শুধু ডুরান্ড আর ডিসি, তাও ডুরান্ডটা ভাস্করদা ছিল তখন। কি হলো, শ্যামদা কোচ, এবার দুজনে, আমি ইন্ডিয়ান টিম থেকে খেলে আসছি, যদি ভাস্কর গাঙ্গুলিও সিনিয়র, কাকে খেলাবে, তখন আমরা দুজনে ঠিক করলাম ও একটা টুর্নামেন্ট খেলবো, আমি একটা টুর্নামেন্ট খেলবো। আমি খেললাম ডুরান্ড, ও খেললো ডিসিএম, না ও খেললো ডুরান্ড, আমি খেললাম ডিসিএম। ফাইনালের দিনকে আমি চলে আসলাম, অফিস খেলা পড়লো, আমি চলে, ভাস্করদা বললো তুই
আর ফাইনাল পড়েছে অস্ট্রেলিয়ার সঙ্গে। আচ্ছা, ভাস্কর দে বলে এতগুলো ম্যাচ খেলে গেলি আর ফাইনাল ম্যাচটা অস্ট্রেলিয়ার সঙ্গে তুই চলে যাচ্ছিস, যেমন আমার অফিস খেলা যেতেই হবে। তখন অফিসের এমনই খেলা ছিল ইন্টারজোনাল, কিছু করার নেই, অফিসের হয়ে আমাকে ওই ওটা টুর্নামেন্ট বিশ্বকাপের মতো আর কি। বিশ্বকাপ এফসিআই কেও টুর্নামেন্টটা খেলতেই হবে। সব প্লেয়ার আমরা 4টে না 5টা ইস্ট বেঙ্গলে ছিলাম, সবাই চলে আসলাম। এই আমি, কিষাণু, বিকাশ, তারপরে আর কে ছিল, এই 3জন তো ছিলামই, দেবাশিস রায় ছিল, এই 4জন চলে আসলাম। আচ্ছা, নিজের সময় নিজের থেকে বেটার গোলকিপার কাকে মনে হয়? নিজের সময় বেটার ভাস্কর উঠে দেবো নিঃসন্দেহে। ভাস্করদার কাছে প্রচুর শেখার ছিল। ভাস্করদার কোয়ালিটি আমি বলবো, মানে ভাস্করদার যে সম্মান পেয়েছে আরো বেশি পাওয়া উচিত আমার মনে হয়। ভাস্করদার যা ফুটবল, আর সময়ের সেরা ফুটবলার সবকিছু নিয়ে আপনার সময় সেরা ফুটবলার যদি বলে তাহলে তো আমার বন্ধুকে বলতে হয় সুদীপ চ্যাটার্জি। ওর একটা কোয়ালিটি অন্যরকম, ইউটিলিটি। যে কোনো জায়গায় খেলতে পারতো। ওর সঙ্গে আমার বন্ধুত্ব 78 সাল থেকে, যখন আমি জলপাইগুড়ি খেলতে গেছিলাম হারোইন থেকে, তখন থেকে ওর সঙ্গে আমার বন্ধুত্ব। ও টোটাল ফুটবল, ও খেলতো তখন স্টপারে, কখনো সাইড ব্যাক, কখনো অমল দাকে মিডফিল্ডে খেলালো, কখনো স্টপার সাইড, মানে গোলকিপার ছাড়া সব গোলকিপার ছাড়া সব জায়গায় খেলেছে। এবং সবচেয়ে বড় কথা, ওর মধ্যে একটা যে কোয়ালিটি ছিল সকলকে নিয়ে চলা, একটা ক্যাপ্টেন, ইন্ডিয়ান টিমের টিম ম্যান। এটা কিন্তু বিদেশি কোচ, আমরা তো কাছ থেকে দেখেছি, আমরা বুঝতাম, কিন্তু বিদেশি কোচ সে বাইরে থেকে এসে 10 দিনের মধ্যে কি করে বুঝলো ছেলেটার কোয়ালিটি আছে। ঠিক তাই। এটাই তো সবচেয়ে বড়। ও সেই কোয়ালিটি ছিল যে একটা ক্যাপ্টেনশিপ হওয়ার মতো প্লেয়ার। ওই রকম ক্যাপ্টেনশিপ মেটেরিয়াল আমি ভারতবর্ষে অন্য কারুকে সেইভাবে দেখিনি। আমি ক্যাপ্টেন মেটেরিয়াল, প্লেয়ারও গ্রেট ছিল, প্লেয়ারও খুব ভালো ছিল। এবং এমনও দেখেছি, ও আমায় বলতো, আমাদের অভ্যেস ছিল মানে খেলার পরে আমাদের আলোচনা করা, কে কি খেললাম, কে কি ভুল করলাম। এইটা কিন্তু আমাদের খুব নিজেদের মধ্যে প্রচন্ড আলোচনা ছিল। এরকম একদিন একটা ডিসকাশন আমাদের হয়েছিল। বেস্ট ফ্রেন্ড তো বলা যায় যে সুদীপ ছিল আমার বেস্ট ফ্রেন্ড, পরবর্তীকালে অলোকই আমার বন্ধু, তার পরবর্তীকালে অফিসেও একসঙ্গে কাজ করেছি। অলোকই বলা যেত আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু যেহেতু রিটায়ার করে গেছি, ও থাকে ওই দিকটা, আমি ওই দিকটা, সেরকম যোগাযোগটা কম। আচ্ছা, গল্পটা বলছিলেন সুদীপদার সঙ্গে। সুদীপের সঙ্গে এর কোয়ালিটিটা বলছিলাম। সুদীপ একদিন আমরা কোনটায় সন্তোষ ট্রফি না কোথায় খেলতে গেছিলাম, সেখানে সুদীপ হঠাৎ বললো, আমাদের গ্রুপে ছিল আমি, অলোক, কিষাণু, বিকাশ, দেবাশিস মিশ্র, সুদীপ, সাংঘাতিক টিম, বেশ, তারপরে বিশ্বজিৎ ভট্টাচার্য, কৃষ্ণেন্দু, এরা আমরা কজন ছিলাম। তার মধ্যে কৃষ্ণেন্দু, বিশ্বজিৎ হয়তো একটু মাঝে মধ্যে আসতো, কিন্তু আমরা এই 6 জন মোটামুটি এক জায়গায় ছিলাম। তো সেখানে একটা আলোচনা হচ্ছিল যে ফুটবলটা যদি টাকার জন্য, আমরা তো খেলছি না, কথাটা ওটা, টাকার জন্য কি আমরা খেলছি? তখন ও বলেছিল না, টাকার জন্য আমরা খেলছি না। কে যেন বললো, দেবাশিস, আমার টাকা দিয়ে দিক, আমি তো বুট তুলে দেবো, আমি আর খেলবো না, টাকার জন্যই আমি খেলছি বা এরকম। সুদীপ বললো, ঠিক আছে, তোকে আমি এমন একটা টাকা দিব, তুই কাল থেকে আর বলও দেখবি না, বলও টাচ করবি না, বুটও দেখবি না, কিচ্ছু তুই করবি না। থাকতে পারবি না। কেন পারবি না? তুই ফুটবলটাকে ভালোবাসিস। ভালোবাসা না হলে তোর কখনো যতই অর্থ দিক, ফুটবল ভালো না বাসলে তুই আজকে এই জায়গাও আসতে পারতিস না। আর টাকাটা তো এসছে, তোর টাকার পেছনে দৌড়তে টাকা তোর কাছে এসছে, তোকে বলেছে এই টাকা দেবো, তুমি আমার ক্লাবে খেলো, তুই বলিস যে আমাকে এই টাকা দিলে খেলো। ব্যাপারটা এই জায়গায়। তো ন্যাচারালি এই যে চিন্তাধারা, অনেক সময় এমন হতো, ও আমায় বলতো, আজকে প্র্যাকটিস ম্যাচ হচ্ছে, তুই আমাকে বলবি হাফ টাইমে আমি কটা মিস পাস করলাম। আমি বললাম, হয়তো সারা হাফ টাইম 45 মিনিট খেলেছিস, তাহলে তোর কিন্তু 5টা থেকে 10টা 8টা মিস পাস হয়েছে। ওর কিন্তু খেলার একটাই জিনিস ছিল, মিস পাস করবো না। কিন্তু এইটাই বিদেশি কোচরা বুঝে গেছিল যে ও এমন একটা প্লেয়ার যাকে বল দেয়, তার সাপোর্টে যায়, তারও বলটা দিতে সুবিধে হয় এবং বলটা নিয়েও আবার খেলতে পারে। সেই কারণে মিস পাসটা কম হতো। এই গুণ যদি ছিল বলেই তো বড় প্লেয়ার ছিল। একদম এটা কোনোদিন ভুলতে পারবো না। ও যে ধরনের কোয়ালিটি, যে ধরনের প্লেয়ার, ইন্টারন্যাশনাল প্রশান্ত ব্যানার্জি, এরা অনেক বেশি স্কিলফুল, অনেক বেশি ওর চেয়ে ভালো ড্রিবল আছে, কিন্তু ওর মতো এরকম মানে ডিফেন্স করা, যা উঠে যা, আমি দেখে নিচ্ছি জায়গাটা দেখে নিচ্ছি, এই কমান্ডিং ব্যাপারটা সকলের কাছে কিন্তু সেটা দেখতে পাই। জীবনে আফসোস বা না পাওয়া কিছু আছে?
দেখো, আফসোস তো প্রত্যেকেরই থাকে, না পাওয়ার। মানে আমি যে লেভেলে ফুটবল খেলেছি সেই লেভেলের সম্মান কিন্তু আমাকে না ফেডারেশন দিয়েছে, না ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। কোচ হিসেবে বলছেন, কোচ হিসেবে তো একটু স্কোপ পাওয়া উচিত ছিল। স্কোপ পাওয়া তো উচিত ছিল। কোচ হিসেবে আমি অনেক সুযোগ পেয়েছিলাম, মানে সুযোগ মানে কি, আমি ইস্টবেঙ্গল ক্লাবে কোচিং করেছিলাম, কিন্তু সেই এটা পাইনি। কারণ আমার সময় কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব ভালো রেজাল্ট করেছিল। আমি মর্গনের সঙ্গে কোচিং করেছিলাম এবং মর্গন আমাকে খুব ট্রাস্ট করতো, এবং মর্গনকে আমি সঠিক সঠিক কথাগুলো বলতাম, কারণ ও একটা অস্ট্রেলিয়া থেকে আসা লোক। কলকাতা মাঠে ফুটবল এনভায়রনমেন্ট, কলকাতা মাঠে কোনটা কি, ওর পক্ষে জানা সহজ নয়। সেইগুলো ওকে আমি অনেক কিছু আমাকে বলতে হয়েছে, এবং সঠিক সিদ্ধান্ত নিতে ও বাধ্য হয়েছিল। এবং ওর মধ্যে ও একটা যে প্লেয়ারদের মধ্যে একটা কম্পিটিশন রেখেছিল। আর একটা জিনিস ছিল মর্গানের কোচিংয়ের, যে ভালো তাকেই খেলা, তাকেই খেলা। যে ভালো ওখানে কাকে বেশি পেমেন্ট দিয়েছে, কাকে অফিসিয়াল চাইছে, সেটা বিষয় না। বিষয় নয়, যে ভালো পারফর্ম আমার করবে, চোখে আমার চোখে যে ভালো পারফর্ম করবে, এবং সকলের চোখে অটোমেটিকলি হতেই হবে, সে খেলবে। এই জায়গাটা কিন্তু এসেছিল। না পাওয়াটা শুনলাম না। না পাওয়াটা হলো, আমি সেইভাবে সম্মান পাইনি। আইএফএ আমাকে আজ পর্যন্ত সেই সম্মান দেয়নি। আজকে অ্যাকচুয়াল এটা মানে আমার মনে হয় এখন যে কোনো জিনিসে যেভাবে সম্মানিত করা হয়, আমাদের সময় ওটা অতটা ছিল না। অতটা ছিল না। কারণ অনেক গ্রেট প্লেয়ার তো খেলে এসছে আমার চেয়েও আগে, প্রদ্যুৎ দার মতো প্লেয়ার, প্রদীপ দার মতো, তাদেরকেই বা আইএফএ কীভাবে সম্মান কিভাবে কি দিয়েছে। করে। কিন্তু এখন খেলোয়াড়রা একটা চ্যাম্পিয়ন হলেই অনেক কিছুভাবে তারা সম্মানিত হয়, তাদেরকে অনেক কিছু দেয়া হয়। এমন হচ্ছে মমতা ব্যানার্জি তাদেরকে চাকরিও ইনস্ট্যান্ট, ট্রেন থেকে নামলো চাকরি দিয়ে দিল। আমাদের সময় এটা ছিল না। এখন যেমন একটা খেলোয়াড় খেলে আসলো, বেঙ্গল চ্যাম্পিয়ন হলো, আমাদের মুখ্যমন্ত্রীর হাতে চাকরি ধরিয়ে দিল। এরকম সুযোগ কোথায়? আগে তো ছিল না। এবারে একটা বিষয় হচ্ছে, অতনুদা, এখনকার ফুটবল দেখে আফসোস তো কাজ করে, অনেক টাকা কিন্তু এখন। আপনার হাইয়েস্ট পেমেন্ট কত ছিল? আমার হাইয়েস্ট পেমেন্ট ছিল 1.5 লক্ষ টাকা। কোন ক্লাবে? তাও মহাডান ক্লাব থেকে পেয়েছি। এটা তো 1984, 84 তো অনেক টাকা। তো এখনকার হিসেবে তো অনেক টাকা। 40 বছর আগে 1.5 লক্ষ একবারই পেয়েছি, তারপরে বলবো 40 বছর আগে 1.5 লক্ষ টাকা মানে কত এখন? এখন না, সেরকম নয়। সেই হিসেব এখন 1.5 কোটি টাকা হিসেবে প্রতি 10 বছরে 20 বছরে একটা করে শূন্য যুক্ত হয়। তা নয়, এখন ওই এক বছরই আমি হাইস্ট পেমেন্ট পেয়েছি। সে বছর প্রচুর, মানে আমার ডিমান্ড ছিল, এবং যেহেতু তখন মার্কেট প্রাইস অনেক হাই ছিল। আমি ইস্ট বেঙ্গলে চলে গেছিলাম, ইস্ট বেঙ্গলে আমি সই করে দিয়েছিলাম, টাকাও আমি ইস্ট বেঙ্গলকেও আমাকে 1,30,000 টাকা বাবার কাছে দিয়ে গেছিলাম। আমি সেই ক্লাবকে না করেছি, কারণ একটাই, টাকা ফেরত দিতে। কারণ একটাই, ওখানে ভাস্কর গাঙ্গুলির সঙ্গে আমাকে সংঘাত খেলতে হবে। ভাস্কর গাঙ্গুলি তখন ইস্টবেঙ্গল ক্লাবের 1 নম্বর গোলকিপার। এখন ইস্টবেঙ্গল ক্লাব সে বছর এএফসি কাপ শ্রীলঙ্কায় খেলতে যাবে, কলম্বোয় কোয়ালিফাই করেছে, যাবে। পিকে ব্যানার্জি দুটো গোলকিপার ভালো রাখতে চাইছেন, উনি ওনার চিন্তাধারায় দুটো ভালো গোলকিপারকে থাকা উচিত। সেই হিসেবে ক্লাব অফিসিয়ালরা আমাকেও টাকা দিয়ে গেছে, কিন্তু আমি দেখলাম যে ওখানে যাব আবার সংঘাত, ও সংঘাতে গিয়ে কোনো লাভ নেই। আমি মহাডান ক্লাবে থেকে গেলাম, আমার টাকা আমাকে বাড়ি, এটাই হয়েছিল, তাছাড়া আর কিছু না। আর সেই বছর সব ক্লাব টাকা ফেরত কে জিতে গেছিল? ফেরত মানে ক্লাবকেই বলে দিয়েছিল, আমার দিয়ে নিয়ে যাচ্ছে, ক্লাবই নিয়ে তার বাড়ি থেকে নিয়ে গেছে। একটু জীবনদা পল্টুদা যেভাবে চেয়েছিল করেছে বা মনে করে কিছু বলেছিলেন? না, অ্যাকচুয়াল পল্টুদা তো কিছু ডায়লগ থাকবে এখানে। আমি ভেবেছিলাম হয়তো ইস্টবেঙ্গল ক্লাবের রাস্তাটা আমার বন্ধ হয়ে গেল সারা জীবনের মতো, কিন্তু তা হয়নি। তা হয়নি। আমরা নেহেরু কাপ খেলা হলো, এবার তার পরের বছরই ঘটনা বলি, 85, আমি ক্লাবের জন্য, মহাডান ক্লাবের জন্য এত স্যাক্রিফাইস করে আমি ইস্টবেঙ্গল থেকে টাকা ফেরত দিয়ে চলে আসলাম। সেই ইস্টবেঙ্গল ক্লাব আবার 86 সালে আমাকে সই করালো। কারণ কি, মহাডান ক্লাব আমাকে আর অত টাকা দেবে না। তখন সাবির আর মইদুল টিম করছে, ওরা চাইছে না যে অত আমাদের চেয়ে বেশি পয়সা পাক, কারণ যে আমাকে রাখতে হলে ওই টাকা তো দিতেই হবে। অতএব ওরা আমাকে আর রাখতে চাইছে না, অন্য কারুকে নিয়ে খেলে দেবে। আমি জব্বপুর মাঠে দাঁড়িয়ে আছি, সব প্লেয়াররা, অফিসিয়ালরা সমস্ত ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়ে প্লেয়ার নিয়ে চলে, আমি একা দাঁড়িয়ে আছি। আমি, অমল দত্ত আরটা কে, আর ইভেন প্রতাপ ঘোষও চলে গেল। প্রতাপদা ছিল সেকেন্ড গোলকিপার, প্রতাপদাকেও মোহনবাগান নিয়ে চলে গেল, অলোককেও চলে গেল ইস্টবেঙ্গল নিয়ে, সবাইকে নিয়ে চলে গেল। শুধু আমি রয়ে গেলাম, সত্যজিৎ রইল, আর মনোরঞ্জন ভট্টাচার্য ছিল মাঠে। তখন মনাদা আমাকে বলে, মনাদা ছিল টিমে,
মনাদা আমাকে বললো তুই চিন্তা করি না, তুই ইস্টবেঙ্গল ক্লাবে খেলবি, তুই আমার সঙ্গে থাকবি। আর সেটা কোনোদিন ভুলবো না, যে ওই সময় মনাদা আমাকে যদি পাশে না থাকতো আমি খুব মন থেকে ভেঙে গেছিলাম। এই কারণে আমি এশিয়ান অলস্টার খেলে এতটা এসেছি, সার্ভিস দেওয়ার আমি পর এত ভালো খেলেছি, বেঙ্গলে 1 নম্বর জায়গায় খেলছি, ইন্ডিয়া টিমে 1 নম্বর জায়গায় খেলছি, অথচ আমার টিম নেই। ক্লাবের এই 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 পলিটিক্যাল political, বেশ কিছু লোকের জন্য আমাকে এটা করতে হবে। মনাদা আমার পাশে থাকলো, মনাদা বলে তুই আমার সঙ্গে চল। গড়গড়িদাও ছিল, ওদের নিয়ে আমরা ওইখান থেকে জম্বুলিতে নাগপুরে গেলাম, নাগপুর থেকে প্লেনে করে সোজা এদের হোটেল অ্যাসোসিয়েটে আমাকে তুললো। একদিন হোটেল অ্যাসোসিয়েটে থাকলাম, পরের দিন পল্টুদা আসলো, জীবনদা আসলো, কথা হলো যে ইস্টবেঙ্গলে সই করবো, আমাকে টাকা দিয়ে নতুন জীবন শুরু হলো আবার। নতুন আবার ইস্টবেঙ্গল শুরু। তারপরে তো হিস্ট্রি একটা অনেকটা বড় তারপরে history। অনেক ক্লাবে খেলেছি, 87 আবার মোহনবাগানে চলে গেলাম, 87 88 2 বছর মোহনবাগানে খেলেছি, আবার 89 আবার ইস্টবেঙ্গলে ফিরে এসেছি, 89 90 আবার ত্রিমুকুট জয় করলাম ইস্টবেঙ্গল। অনেক আমার বোন একটা কি হয়, আমি এমন একটা জায়গায় খেলতাম, এরা তো গ্রুপ করেছিল অনেক, যেমন বিদেশ মানুষ, হ্যাঁ, কিষাণ বিকাশ, সুদীপ, আপনার তো কোনো জুটি আমার হলো না। কোনো এদের সঙ্গে কিন্তু বন্ধুত্ব আমার প্রচুর। প্র্যাকটিসের পর আমাদের আড্ডা ছিল কিন্তু ওই মীর বোসের অফিসের ওখানে, অলোক শাহ, আমি বিভিন্ন ক্লাব থেকে গিয়ে ওইখানে ওই মীর দাদের অফিসে আড্ডা, টুকুদের অফিসে আপনি বরাবরই নিঃসঙ্গদ্বীপ। নিঃসঙ্গে আমি আলাদা থাকতাম, আমার কারণ দল ছিল না, আমি কিন্তু সকলের সঙ্গে ছিলাম। জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত কোনটা? আমাদের এশিয়ান অলস্টারের গল্পটা বলি, আমাদের 4টে গোলকিপার ছিল 4টে দেশে। আমি ছিলাম সৌদি আরবে যে ওয়ার্ল্ড কাপ খেলে সেই গোলকিপারটা ছিল দিয়া, আর ছিল আবুধাবির একটা গোলকিপার ছিল, আর মালয়েশিয়ার একটা ওই ওর নামটা হলো অরুণাগাম বলে একটা গোলকিপার ছিল, ও আমাদের এখানে এশিয়া কাপ খেলতে এসেছিল, ও সুযোগ পেয়েছিল। তো এই 4 জন গোলকিপারের জন্য 2টো ম্যাচ, এক্সিবিশন ম্যাচ হিসেব মতো আমরা হাফ টাইম করে খেলার সুযোগ পাওয়া উচিত। সেই হিসেবে প্রথম ম্যাচ খেলা হয় হাঙ্গেরি 11-এর সঙ্গে। হাঙ্গেরি সেবারে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করেছিল, ওরা রোড টু ওয়ার্ল্ড কাপ বলে না, ওয়ার্ল্ড কাপে খেলতে যাওয়ার আগে ওরা কাতারে এসেছিল, 2টো ম্যাচ খেলে আবার চলে গেল। তো ওই ফার্স্ট ম্যাচ খেলা হলো হাঙ্গেরির সঙ্গে, সেদিনকে ওই সৌদি আরবের গোলকিপার খেললো, সেকেন্ড হাফে আবুধাবির গোলকিপারটা খেললো। তো আমি ধরে নিলাম হয়তো নেক্সট ম্যাচে হয়তো সেকেন্ড হাফে আমার খেলার সুযোগ আসবে। ও মা, আমরা প্রথম দিন 4 গোলে হেরে গেছিলাম। পরের ম্যাচ খেলা অন্য একটা মাঠে কাতারে, হঠাৎ করে কোচ বললো তুমি আজকে শুরুতে খেলছো, সকালেই জানিয়ে দিল আমাকে। ম্যাচে সেই মতো করে আমি লাঞ্চ খাবো, একটা চাপ একটা মনের মধ্যে ছিল, আমাকে ভালো খেলতেই হবে। কিন্তু বিশ্বাস করতে পারবে না, মাঠে দর্শক যেন আমারই ছিল, সব যেন ইন্ডিয়ার লোকই যেন সব ছিল পুরো মাঠটা। মানে এক একটা বল করে সেভ করছি, একটা বল ধরছি, সবাই এমন বাহবা দিচ্ছে, মনে হয়নি আমার যে আমি কাতারে খেলছি, মনে হচ্ছে না ইডেন গার্ডেন্সে খেলছি। এই যে একটা আমাকে সাপোর্ট করা, এই ভাইব্রেশনটা আমাকে বিশালভাবে নাড়া দিয়েছিল। এবং বিশ্বাস করতে পারবে না, মানে আমার খেলাটার ক্যাসেটটা আমার কাছে ছিল, যেহেতু ক্যাসেটে অবসলিউট হয়ে গেছে বলে আমি দেখাতে পারছি না। আমি এত ভালো খেলেছি, আমাকে বসাতে পারিনি সেকেন্ড হাফে, কন্টিনিউ করেছি। পরে ওই অরুমাগামের আর খেলার কোনো সুযোগই ছিল না, আমি যদি ওই পেনাল্টিতে গোল না করতাম। আর একটা বল হয়েছিল 78 মিনিট নাগাদ, 90 মিনিটে খেলা 78 মিনিট নাগাদ একটা বল থ্রু হয়েছে, আমি বেরিয়ে পেয়ে যাচ্ছি, কোরিয়ার একটা স্টপার আবার টিমে ছিল, ও কী করলো, হ্যান্ডবল করলো, এমন একটা হ্যান্ডবল করলো, পেনাল্টিতে গোল হলো। গোল হওয়ার পর ন্যাচারালি চেঞ্জ হলো। ওই ম্যাচ কিন্তু আমরা 1 গোলে হেরেছিলাম, আগের ম্যাচ 4 গোল এবং সেটাও পেনাল্টিতে। এবং সবচেয়ে বড় কথা, অরুমাগম আয়ার নেই, তারপরেই ও মালয়েশিয়ায় অ্যাক্সিডেন্টে মারা যায়, এটা খুব দুর্ভাগ্য। মানে এটা আমার কাছে মানে চিরস্মরণীয় হয়ে থাকবে যতদিন আমি বেঁচে থাকবো। এশিয়ান অলস্টার ওই ফুটবল ম্যাচটা আমার সারা জীবন। আর কোন জিনিসটা ভুলতে চাইবেন? ভুলতে চান কিন্তু ভুলতে পারেননি? না, ভুলতে অনেক কিছুই ভুলে যাই, এই বয়সে এসে কোনো জিনিসটাকে আর সেইভাবে নেওয়া হয় না। তবে এখন একটাই ভাবি যে নেক্সট জেনারেশন যদি ভালো ফুটবল খেলা দেখে যেতে পারি, বা ইন্ডিয়া ভালো খেলুক, মনমোহন ইস্টবেঙ্গল ভালো জায়গায় আসুক, এটা সবসময় চাই। বিশেষ করে ইস্টবেঙ্গলের জন্য খুব খারাপ লাগে। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, একটা দুর্দান্ত আড্ডা দিলাম আমরা অতনু ভট্টাচার্যের সঙ্গে। ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে, জীবনের অনেক জানা অজানা অনেক কাহিনী রয়েছে। সবচেয়ে বড় দীর্ঘ জীবন
এই 40 এই ধরা যায় না, 20 মিনিটে এইভাবে ধরা যায় না। সবকিছু কভার করা কিন্তু যায় ওই না। বুড়ি ছোঁয়া মতো করে হয় একটা আর কি। একদম বুড়ি ছোঁয়া মতো করে হয়। তবুও এই ভিডিওটি থাকলো আপনাদের জন্য। এখনও যারা যে সমস্ত মানুষ অতনু ভট্টাচার্যের খেলা দেখেছেন, ভালোবাসেন, ভালোবেসেছেন, এই ভিডিওটি তাদের অবশ্যই ভালো লাগবে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো লাগবে। ডেডিকেশন লেভেল, এই স্টোরিগুলো হয়তো নতুন একটা গোলকিপারকে প্রেরণা যোগাবে, সেটাই আমাদের অনেক বড় পাওনা হবে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।